হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 10 এর ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের পোটেনশিয়াল এনার্জির পার্টটা পড়বো। এর আগে একটা ক্লাসে আমরা কাইনেটিক এনার্জি পড়েছিলাম। কাইনেটিক এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জির কি এক্সপ্রেশন হয়, ইভেন ওয়ার্ক এনার্জি থিওরেম এগুলো পড়েছিলাম। আজকে আমরা দেখব পোটেনশিয়াল এনার্জি মানে কি। পোটেনশিয়াল এনার্জি আগে বুঝতে হবে পোটেনশিয়াল এনার্জি মানে কি। আমরা কাইনেটিক এনার্জিতে কি পড়েছিলাম, কোনো একটা অবজেক্ট যখন মুভ করে সেই মুভমেন্টের জন্য ওর মধ্যে যে এনার্জিটা আমরা পাই সেটা হচ্ছে ওর কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যদি কোনো একটা অবজেক্ট রেস্টে থাকে তাহলে তার পজিশন বা তার কনফিগারেশনের জন্য ওর মধ্যে আমি যে এনার্জিটা পাই দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। কি বললাম, যদি কোনো অবজেক্ট রেস্টে থাকে তাহলে তার পজিশন এবং তার কনফিগারেশন, কনফিগারেশন বলতে চেঞ্জড কনফিগারেশন বললে আরেকটু সুবিধা হবে বুঝতে, পজিশন বা চেঞ্জড কনফিগারেশনের জন্য আমি যে এনার্জিটা ওর মধ্যে পাই দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জির কত রকমের হয় সেটা বললে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে আমাদের কাছে। পোটেনশিয়াল এনার্জি মেনলি দু রকমের হবে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আরেকটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। একটা একটা করে বুঝি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে কি, কোনো একটা অবজেক্ট আর্থের সারফেসের থেকে কত হাইটে আছে সে এবং যে হাইটে আছে তার জন্য ওর মধ্যে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ কোনো একটা অবজেক্টকে আমি আর্থের সারফেস থেকে কতটা ওপরে রেখেছি বা ওর হাইটটা কত, সেই মানে হাইটটার জন্য ওর মধ্যে যে এনার্জিটা থাকে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মানে কি হবে, ধরা যাক কোনো একটা অবজেক্টের আমি ফোর্স অ্যাপ্লাই করে শেপটা চেঞ্জ করেছি, তার জন্য ওর মধ্যে যে এনার্জিটা আমি পাবো সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। একটা একটা করে এক্সাম্পল দিই। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে কি, ধরা যাক কোনো একটা স্টোনকে আমি আর্থ সারফেসের থেকে একটা সার্টেন হাইটে তুললাম, ওই যে ওকে একটা সার্টেন হাইটে তুললাম, এখন ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি আছে। এই যে সারফেস থেকে যে হাইটটা এলো সেই হাইটটার জন্য ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি আছে, সেইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার স্টোনটা যদি ওপর থেকে নিচে পড়ে অবভিয়াসলি ওই পোটেনশিয়াল এনার্জিটাই কনভার্ট হবে কাইনেটিক এনার্জিতে এবং স্টোনটা একটা ওয়ার্ক করতে পারবে, মানে ওর মধ্যে একটা কোনো ওয়ার্ক করার ক্যাপাসিটি পাবো আমি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মানে কি, আগেই বললাম যে কোনো একটা অবজেক্টে যদি আমি শেপটা চেঞ্জ করি বা কনফিগারেশনটা চেঞ্জ করি। আচ্ছা, একটা স্প্রিং, ধরা যাক আমার কাছে একটা স্প্রিং আছে, আমি এখানে একটা বলকে রেখে স্প্রিংটাকে কম্প্রেস করলাম। এই যে আমি স্প্রিংটাকে কম্প্রেস করলাম, এই যে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ফলে ওর মধ্যে একটা এনার্জি স্টোর হলো, সেটাই হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এই যে স্প্রিংটা শেপটা পাল্টালো, কনফিগারেশনটা পাল্টালো, তার জন্য ওর মধ্যে যে এনার্জিটা আমি পাবো সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। যেই আমি ফোর্সটা রিমুভ করে নেবো, মানে আমি তো হাত দিয়ে ফোর্স দিচ্ছিলাম, হাতটা যদি সরিয়ে নিই স্প্রিংটা তখন বলটাকে ছিটকে উপরে ফেলে দেবে। অর্থাৎ যখন আমি ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, ওকে কম্প্রেস করেছিলাম, তখন ওর মধ্যে একটা এনার্জি স্টোর হয়েছে। কেন? কারণ ওর শেপটা চেঞ্জ হয়েছে, কনফিগারেশনটা চেঞ্জ হয়েছে। যেই আমি হাতটা সরিয়ে নেব ও কিন্তু আবার মানে কম্প্রেস মানে আমি যেহেতু ফোর্সটা সরিয়ে নিয়েছি ও আবার আগের কন্ডিশনে ফিরে আসবে, সেই কিন্তু বলটাকে ছিটকে দূরে ফেলে দেবে। এছাড়া স্ট্রেচড বো, আমি যদি হাতটা ছেড়ে দিই অ্যারোটা সামনে ছিটকে চলে যাবে। এই যে স্ট্রেচ করছি, কনফিগারেশনটা পাল্টাচ্ছে, শেপটা পাল্টাচ্ছে, আমি হাতটা ছেড়ে দেবো, অর্থাৎ ও আবার আগের কন্ডিশনে ফিরে যাওয়ার চেষ্টা করবে অ্যারোটাকে সামনের দিকে ঠেলে দিয়ে। এটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলা হয় এই যে আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা পড়ছি, এটাকে আমি মেজার করব কি করে? ঠিক আছে, মানে আমি কি জিনিস সেটা তো বুঝলাম, মেজার করব কি করে? অর্থাৎ পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা বার করা আমরা শিখবো। চলো দেখা যাক। আচ্ছা, আগে আমরা বুঝি যে
একটা অবজেক্টকে আর্থের সারফেসের থেকে একটা হাইটে রাখলে তার মধ্যে এনার্জিটা আসছে কোথা থেকে? খেয়াল করবে, আমি যখন একটা অবজেক্টকে সারফেস থেকে একটা সার্টেন হাইটে তুলবো, আমাকে একটা ওয়ার্ক করতে হবে अगेंस्ट দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, তাই না? একটা অবজেক্টকে আমি আর্থের সারফেস থেকে একটা সার্টেন হাইটে তুলতে চাইছি, তাহলে আমাকে তো একটা ওয়ার্ক করতে হবে, ফোর্স অফ গ্র্যাভিটির अगेंस्ट আমাকে একটা ওয়ার্ক করতে হবে। এই যে আমি একটা ওয়ার্ক করছি, সেই ওয়ার্কটাই অবজেক্টটার মধ্যে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সারফেস থেকে আমি যখন অবজেক্টটাকে তুলবো কি করে? গ্র্যাভিটি তো ওকে নিচের দিকে টানছে, ফলে আমাকে গ্র্যাভিটির अगेंस्टे গিয়ে একটা ওয়ার্ক করতে হচ্ছে অবজেক্টটাকে তোলার জন্য। আমার করা ওয়ার্কটাই অবজেক্টটার মধ্যে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। অর্থাৎ আমি যদি এটা মেজার করতে পারি যে অবজেক্টটাকে এই হাইটে তুলতে আমাকে কতটা ওয়ার্ক করতে হয়েছে, তাহলেই আমি মেজার করতে পারবো অবজেক্টটার মধ্যে এখন কতটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে। বোঝাতে পারলাম কি বললাম? আমি যদি এটা ক্যালকুলেট করতে পারি যে অবজেক্টটাকে গ্রাউন্ড থেকে মানে আর্থের সারফেস থেকে একটা সার্টেন হাইটে তুলতে আমি কতটা ওয়ার্ক করেছি, তাহলেই আমি বুঝতে পারবো বা তাহলেই আমি ক্যালকুলেট করতে পারবো ওই হাইটে পৌঁছানোর পর অবজেক্টটার মধ্যে কতটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে। চলো দেখা যাক। ধরা যাক আমার কাছে একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে m, এবং আমি ওকে আর্থের সারফেস থেকে মানে গ্রাউন্ড থেকে h হাইটে তুলতে চাইছি, ঠিক? আচ্ছা, m মাসের একটা অবজেক্টকে আমি যদি গ্রাউন্ড থেকে তুলতে চাই, তাহলে আমাকে অ্যাটলিস্ট কতটা আপওয়ার্ড ফোর্স দিতে হবে, মানে মিনিমাম আপওয়ার্ড ফোর্স কি দিতে হবে? m মাসের একটা অবজেক্টকে আমি যদি উইদাউট অ্যাক্সিলারেশন আর্থের সারফেস থেকে মানে গ্রাউন্ড থেকে তুলতে চাই, আমাকে মিনিমাম আপওয়ার্ড ফোর্স কি দিতে হবে? অবভিয়াসলি গ্র্যাভিটির যে ফোর্সটা, ফোর্স অফ গ্র্যাভিটি, অ্যাটলিস্ট ততটা আমাকে দিতেই হবে, নইলে তো আমি তুলতে পারবো না। অর্থাৎ অবজেক্টটার যা ওয়েট হবে ততটা ফোর্স আমাকে দিতেই হবে, নইলে আমি অবজেক্টটাকে তুলতে পারবো না। মিনিমাম সেই ফোর্সটা আমাকে দিতেই হবে। অর্থাৎ m মাসের একটা অবজেক্টের ওয়েট কত হবে? mg, মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা তো আমরা জানি। অর্থাৎ এইটা হচ্ছে আমার ফোর্স, যে আপওয়ার্ড ফোর্সটা আমাকে দিতে হবে m মাসের একটা অবজেক্টকে গ্রাউন্ড থেকে তোলার জন্য, মানে মিনিমাম আপওয়ার্ড ফোর্স এটা আমাকে দিতে হবে, ঠিক? আচ্ছা, আমি কতটা হাইটে তুলছি? h হাইট, অর্থাৎ আমার ডিসপ্লেসমেন্ট কত হলো? h। আমি কি ক্যালকুলেট করতে চলেছি? m মাসের একটা অবজেক্টকে গ্রাউন্ড থেকে h হাইটে তুলতে আমাকে কতটা ওয়ার্ক করতে হয়েছে। আচ্ছা, ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডান কি হবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে আমার mg, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার h, mgh, এবং আমার করা ওয়ার্কটাই কিন্তু অবজেক্টটার মধ্যে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। অর্থাৎ আমি যদি জিজ্ঞেস করি m মাসের একটা অবজেক্ট যদি h হাইটে থাকে, তাহলে ওর মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি আছে? দ্যাট ইজ mgh। পোটেনশিয়াল এনার্জিকে আমরা u দিয়ে ডিনোট করব, u ইকুয়াল টু mgh। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন। আচ্ছা, এটা তো আমি বললাম গ্রাউন্ড থেকে উপরে তুলছি, অর্থাৎ যখন h 0 ছিল মানে হাইটটা 0 ছিল, সেখান থেকে একটা সার্টেন হাইটে তুলছি। আমি যদি বলি ধরো কোনো একটা অবজেক্ট অলরেডি h1 হাইটে আছে, সেখান থেকে আমি অবজেক্টটাকে h2 হাইটে তুলবো, অর্থাৎ এখানে h1 লেস দ্যান h2। m মাসের একটা অবজেক্টকে আমি h1 হাইট থেকে h2 হাইটে তুলবো, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি বার করা যাবে। ইনক্রিজ কি করে বুঝছি? অবভিয়াসলি দেখো, h এর ভ্যালু যত বাড়বে u এর ভ্যালু তো বাড়বে, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে যত বেশি আমি হাইটে তুলবো ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তত বেশি, তাই না? কোনো m মাসের অবজেক্টকে আমি h হাইটে তুলছি, এখন h এর ভ্যালু যত বাড়ছে তাহলে অবজেক্টের মধ্যে তত বেশি পোটেনশিয়াল এনার্জি আসবে। তাহলে h1 হাইটে যখন অবজেক্টটা ছিল ওর পোটেনশিয়াল এনার্জি ছিল mgh1। ওকে যখন h2 হাইটে তোলা হলো
ওর পোটেনশিয়াল এনার্জি হলো mgh2। তো এখানে যদি বলা হয় চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি, কি করে বার করব? অবভিয়াসলি mgh2 মাইনাস mgh1, mg কমন নিয়ে নাও, h2 মাইনাস h1, এটা হচ্ছে ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। একটা হাইট থেকে আমি আরেকটা হাইটে যদি তুলছি, অবভিয়াসলি নামালেও পোটেনশিয়াল এনার্জি কমবে, সেটাও বার করা সম্ভব একইভাবে। ক্লিয়ার? দেখে নাও, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। চল আচ্ছা, এরপরে আমরা দেখব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর আ ফ্রিলি ফলিং বডি। আচ্ছা, ল অফ কনজারভেশন অফ এনার্জি তো আমরা সবাই জানি। লতে কি বলা আছে? দ্যাট এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ক্যান ইট বি ডিস্ট্রয়েড, ইট ওনলি চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। অর্থাৎ এনার্জিকে আমরা ক্রিয়েট বা ডিস্ট্রয় করতে পারি না, আমরা শুধুমাত্র এনার্জিকে একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট করতে পারি। এখানে আমরা স্পেসিফিক্যালি মেকানিক্যাল এনার্জির কনজারভেশন নিয়ে পড়বো। ঠিক আছে, আমরা দেখবো যে মেকানিক্যাল এনার্জি যদি আমি একটা ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে ক্যালকুলেট করি, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, মেকানিক্যাল এনার্জি বলতে কি বলা হচ্ছে? মেকানিক্যাল এনার্জির আন্ডারে কারা কারা পড়ে? পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। এটা আমরা আগের ক্লাসে করেছি, কাইনেটিক এনার্জির ক্লাসটা কেউ যদি না দেখে থাকো ওটা দেখে নিও। সেখানে আমরা বলেছি যে মেকানিক্যাল এনার্জির আন্ডারে পড়ে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। এখানে আমরা দেখব যে ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে সাম অফ পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? তুমি যখন একটা অবজেক্টকে ওপর থেকে নিচে ফেলছো, যে কোনো পজিশনে আমি যদি ওর কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জির টোটালটা সামটা ক্যালকুলেট করি, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। দেখো, কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ হতে হতে দেখবে পোটেনশিয়াল এনার্জি পাল্টাচ্ছে, বাট সামটা কোনোদিন পাল্টাবে না, সামটা অলওয়েজ কনস্ট্যান্ট। তাই আমরা বলছি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর আ ফ্রিলি ফলিং বডি। ঠিক আছে, ধরা যাক এটা গ্রাউন্ড ধরলাম, এই হাইট থেকে কোনো একটা অবজেক্টকে আমি নিচে ফেললাম। বাবা, লাইনটা বড্ড বাজে হলো। এই হাইট থেকে আমি কোন একটা অবজেক্টকে নিচে ফেললাম, ধরা যাক এই পজিশনটার আমি নাম দিলাম এ। গ্রাউন্ডে যখন পড়ছে এই পজিশনটার নাম দিলাম সি। এর মাঝখানে কোন একটা পজিশন আমি নিলাম যার নাম দিচ্ছি বি। ঠিক আছে, এই এ পজিশন থেকে, মানে যেখান থেকে আমি ফেলেছি সেখান থেকে গ্রাউন্ডটার ডিস্টেন্স অর্থাৎ হাইটটা হচ্ছে এইচ। ঠিক আছে, আর এ থেকে এই যে বি, এইটুকু ডিস্টেন্সকে আমি ধরে নিচ্ছি এক্স। ক্লিয়ার? অর্থাৎ এইচ হাইট থেকে আমি কোন একটা অবজেক্টকে নিচে ফেলছি। ফ্রিলি ফলিং মানে গ্র্যাভিটির জন্য ও পড়বে, অন্য কোনো ফোর্স ওর উপর কাজ করছে না, গ্র্যাভিটির জন্য নিচে পড়বে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখব যে যে কোনো পজিশনে আমি যদি ক্যালকুলেট করি ওর টোটালটা, কিসের টোটাল? কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জির টোটালটা, সেটা অলওয়েজ সেম হবে। ধরা যাক অবজেক্টটার মাস হচ্ছে এম। ঠিক, আমি কত হাইট থেকে ফেলছি? এইচ হাইট থেকে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, ওর ওপর অ্যাক্সিলারেশন কি কাজ করবে? ফ্রিলি ফলিং বডি তো, তাহলে অ্যাক্সিলারেশনটা মানে হচ্ছে জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই তো? অর্থাৎ ওর ক্ষেত্রে আমি অ্যাক্সিলারেশন যেখানে পাবো সেটা হচ্ছে জি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি প্রথমে এ পয়েন্টে, মানে যখন আমি স্টার্ট করছি সেই পয়েন্টে ওর টোটাল কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জির টোটালটা আমি ক্যালকুলেট করে দেখি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কাইনেটিক এনার্জিকে আমি কে দিয়ে ডিনোট করছি আর পোটেনশিয়াল এনার্জিকে আমি ইউ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, আচ্ছা, অ্যাট এ আমি মনে করো এ পজিশন আগে ক্যালকুলেট করি। অ্যাট এ যখন অবজেক্টটাকে আমি জাস্ট ফেলবো, স্টার্ট করছি, আচ্ছা, যখন স্টার্ট করছি ওর ইনিশিয়াল ভেলোসিটি কত?
ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, স্মল ইউ, সেটা কত? 0, তাই না? আমি যখন অবজেক্টকে ফেলা শুরু করব, এখন এই মুহূর্তের ভেলোসিটি কত? আমি তো ফেলে দিইনি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0। ফর আ ফ্রিলি ফলিং বডি ইনিশিয়াল ভেলোসিটি তো 0ই হবে। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি তাহলে 0। এবার দেখা যাক পোটেনশিয়াল এনার্জি কত। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, ওর কাইনেটিক এনার্জি কত হবে? যেখানে ভেলোসিটি নেই, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? আমরা তো আগে পড়েছি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। তো এখানে এই মুহূর্তে মানে এ পজিশনে যখন আমি ছাড়ছি, সেই মুহূর্তে ভেলোসিটি তো 0। আচ্ছা, ভেলোসিটি যদি 0 হয়, তাহলে কাইনেটিক এনার্জি 0। ঠিক তো? কে বলতে কাইনেটিক এনার্জি, মানে বারবার আমি কে ডট ইআর লিখছি না, কে বলতে কাইনেটিক এনার্জি। তাহলে ভেলোসিটি যদি 0, তাহলে এই পজিশনে ওর কাইনেটিক এনার্জি 0। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি দেখি ইউ। আচ্ছা, গ্রাউন্ড থেকে অবজেক্টটা কত হাইটে আছে? এইচ। আমরা এক্ষুনি বললাম যে কোন একটা অবজেক্ট যদি গ্রাউন্ড থেকে অর্থাৎ আর্থ সারফেস থেকে এইচ হাইটে থাকে, তাহলে ওর মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি থাকে? mgh। ঠিক? তাহলে এ পজিশনে টোটাল মেকানিক্যাল এনার্জি কত? অর্থাৎ কে প্লাস ইউ যদি বার করতে দেয়, কত হচ্ছে? 0 প্লাস mgh, দ্যাট ইজ mgh। ঠিক তো? এটা আমি কি বার করলাম? অ্যাট এ, অর্থাৎ অবজেক্টটাকে যখন আমি জাস্ট ফেলছি, স্টার্ট করছি, সেই মুহূর্তে কিন্তু ওর সাম অফ পোটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি হচ্ছে mgh। কাইনেটিক এনার্জিটা 0, কারণ ভেলোসিটি 0, তাই যেইটুকু এনার্জি আছে ওর পোটেনশিয়াল এনার্জি আছে, কারণ ও গ্রাউন্ড থেকে এইচ হাইটে আছে এই মুহূর্তে যখন ছাড়ছি। ক্লিয়ার? আচ্ছা, দেখা যাক এবার আমি যদি বি পজিশনে ওর কাইনেটিক আর পোটেনশিয়ালের সামটা বার করতে চাই, কি হবে? চলো দেখা যাক। অ্যাট বি। আচ্ছা, বি তে ধরা যাক ও যখন বি তে এসছে, সেইখানে ওর ভেলোসিটি হচ্ছে v1। ঠিক আছে? ও যখন এই বি পজিশনে আছে অবজেক্টটা, মানে আমি ফেলা শুরু করলাম, পড়তে পড়তে বি পজিশনে আছে, আমি এই মুহূর্তে মানে যে যখন ও বি পজিশনে, তখন ওর কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জির সামটা বার করছি। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি সে তো 0ই হবে। ইনিশিয়াল মানে তো মানে শুরু করেছি কোথা থেকে, ওটা তো 0 থেকেই শুরু করেছি। তাহলে এখানেও ইনিশিয়াল ভেলোসিটি কত? মানে ইউ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে 0। আর বি পয়েন্টের ভেলোসিটি অর্থাৎ ফাইনাল ভেলোসিটি সেটা হচ্ছে v1। ফাইনাল ভেলোসিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি? v দিয়ে ডিনোট করি, তাই তো? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম মোশনের চ্যাপ্টারে, যে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে v হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, বি পয়েন্টে অবজেক্টের ফাইনাল ভেলোসিটি কত? আমরা এক্ষুনি লিখেছি যে v1। তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমি v1 স্কোয়ার বসাই, ইনিশিয়াল ভেলোসিটি তো 0 প্লাস 2as। আচ্ছা, এ বলতে কি? অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশনটা কি হবে? মানে অ্যাক্সিলারেশন বলতে তো জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে 2g। এবার চলে আসি এস। এস মানে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ও যখন বি তে আছে, ও কতটা পাথ কভার করে এসছে? যখন আমি বি তে ওকে ক্যালকুলেট করছি, ও কতটা পাথ কভার করে এসছে? এক্স, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এখানে এক্স। দ্যাট ইমপ্লাইজ v1 স্কোয়ার মানে হচ্ছে 2gx। আচ্ছা, এবার যদি আমি এই পজিশনে ওর কাইনেটিক এনার্জি বার করি, কে কাইনেটিক এনার্জি বার করতে চাই, কাইনেটিক এনার্জি ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। ভি বলতে ভেলোসিটি, ওর ক্ষেত্রে ভেলোসিটি কোনটা? v1। তাহলে হাফ ইন্টু এম ইন্টু v1 স্কোয়ার। আচ্ছা, v1 স্কোয়ারের একটা ভ্যালু আমি বার করেছি 2gx, বসাতে পারি v1 স্কোয়ারের জায়গায়। আচ্ছা, 2 ক্যান্সেল করলাম, পড়ে থাকছে mgx। এটা বেরোলো অ্যাট বি ওর কাইনেটিক এনার্জি। আচ্ছা, বি তে আমি ওর পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি, ইউ কি হবে? আচ্ছা, ও যখন বি তে আছে, ও গ্রাউন্ড থেকে কতটা উপরে আছে?
দেখো গ্রাউন্ড থেকে পুরোটা কত এইচ, এবার ও তো এক্স ডিস্টেন্স নেমে এসছে, তাহলে বি থেকে সি এই ডিস্টেন্সটা কত, বি থেকে সি এইটা এইচ মাইনাস এক্স হচ্ছে না, টোটালটা তো এইচ ছিল, তার মধ্যে এক্স ডিস্টেন্স নেমে এসছে, অর্থাৎ এইটুকু এইচ মাইনাস এক্স, তার মানে গ্রাউন্ড থেকে ও এইচ মাইনাস এক্স উপরে আছে, হাইটে আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হচ্ছে এম জি এইচ, এইচ বলতে গ্রাউন্ড থেকে হাইট, এখন হাইট তো এইচ মাইনাস এক্স, তাহলে কি দাঁড়াচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স, তাহলে সাম অফ কাইনেটিক এন্ড পোটেনশিয়াল কি হবে, কে প্লাস ইউ, কত দাঁড়াচ্ছে, কে হচ্ছে এম জি এক্স প্লাস ইউ হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স, এম জি এক্স কেটে গেল, পড়ে থাকলো এম জি এইচ, অর্থাৎ এট বি ওর সাম অফ পোটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি হচ্ছে এম জি এইচ। আচ্ছা এট এ তেও তো আমরা এটাই পেয়েছিলাম, এ পজিশনেও তো আমরা টোটালটা এটাই পেয়েছিলাম, অর্থাৎ এতটা হাইট যে নেমে এলো তাতে ওর কাইনেটিক এনার্জি হয়তো বেড়েছে, পোটেনশিয়াল এনার্জি কমেছে, কেন কমেছে, কারণ গ্রাউন্ডের রেসপেক্টে হাইটটা কমেছে, কিন্তু সাম অফ পোটেনশিয়াল আর কাইনেটিক কিন্তু পাল্টায়নি, অর্থাৎ যেইটুকু পোটেনশিয়াল এনার্জি ওর কমেছে সেটাই কাইনেটিকে কনভার্ট হয়েছে, তাই তো দাঁড়াচ্ছে মানেটা, সামটা কিন্তু পাল্টায়নি, ঠিক আছে। আচ্ছা এ তো বি তে গেল, সি তে দেখি, আচ্ছা সি তে কি হচ্ছে, আচ্ছা ইনিশিয়াল তো সেই একই, ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে 0 যেখান থেকে ছাড়া হয়েছে, আচ্ছা যে মুহূর্তে গ্রাউন্ড টাচ করছে মানে সি তে পৌঁছাচ্ছে, সেই সময় যে মুহূর্তে সি তে পৌঁছাচ্ছে সেই সময় ভেলোসিটি ধরে নিচ্ছি v2, ভেলোসিটি বলতে এখানে ফাইনাল ভেলোসিটি, অবভিয়াসলি ওর ইনিশিয়াল তো 0, যখন ছাড়া হয়েছিল 0, ফাইনাল মানে v বলতে আমি বুঝছি এখানে v2, ঠিক আছে। আচ্ছা এবার আমি বার করি সেই একই ফর্মুলা দিয়ে, খেয়াল করো আমরা একটা ফর্মুলা এক্ষুনি করলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে ভি স্কোয়ার বলছি মানে আমি v2 স্কোয়ার বলছি, ইউ স্কোয়ার মানে 0 প্লাস 2g, ভালো করে দেখো এসটা কি হবে, ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার করেছে, সি তে মানে তো পুরো এখান থেকে সি তে পড়েছে মানে পুরো এই সাইডটাই তো কভার করেছে, অর্থাৎ এইচ, কি দাঁড়াচ্ছে তাহলে, দ্যাট ইমপ্লাইজ v2 স্কোয়ার মানে হচ্ছে 2gh, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু v2 স্কোয়ার, দ্যাট ইজ 2gh, 2 ক্যান্সেল হলো, mgh, ক্লিয়ার, এটা বেরোলো আমার কাইনেটিক এনার্জি। আচ্ছা এবার সি তে পোটেনশিয়াল এনার্জি দেখি, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি মানে সারফেস থেকে গ্রাউন্ড মানে আর্থের সারফেস থেকেও কতটা উপরে আছে, গ্রাউন্ড থেকে কতটা উপরে আছে, আচ্ছা ও তো গ্রাউন্ডেই আছে, মানে হাইটটা তো 0, সারফেসের তুলনায় হাইটটা তো 0, পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি mgh, এইচ বলতে হাইট, এখানে হাইটটা তো পুরো 0, ও তো গ্রাউন্ডেই টাচ করছে, সি তো গ্রাউন্ডে, অর্থাৎ ওর পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে না, m ইন্টু জি ইন্টু হাইট, এইচ তো এখানে 0, মানে গ্রাউন্ড থেকে তো কোনো হাইটে নেই, গ্রাউন্ডেই আছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে, তাহলে সাম অফ কাইনেটিক এন্ড পোটেনশিয়াল কি হচ্ছে গো, mgh প্লাস 0, দ্যাট ইজ mgh, তাই তো, তাহলে এ তেও টোটাল ছিল mgh, বি তেও টোটাল ছিল mgh, সি তেও টোটাল হয়েছে mgh, ঠিক তো, তাহলে বোঝা গেল যে কোনো পজিশনে একটা ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে যে কোনো পজিশনে যদি আমি ওর টোটাল মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করি সেটা চেঞ্জ হবে না, একদম টপে পোটেনশিয়াল এনার্জি যেটা মানে পুরো যেটা ছিল কাইনেটিক এনার্জি ছিলই না কারণ ভেলোসিটি ছিল না, একদম নিচে এসে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, হাইট তো নেই তাই পোটেনশিয়াল এনার্জি 0, অর্থাৎ ওপরে যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল
সেটা পুরোপুরি কনভার্ট হলো কাইনেটিক এনার্জিতে। তাই তো বোঝা যাচ্ছে যে ওপরে যে মানে হাইটে যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল নিচে এসে সেটাই পুরোটাই কনভার্ট হয়ে গেছে কাইনেটিক এনার্জিতে। ক্লিয়ার? অর্থাৎ যে পজিশনেই তুমি মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করো না কেন সেটা কোনোদিন চেঞ্জ হবে না, সাম অফ পোটেনশিয়াল এন্ড কাইনেটিক অলওয়েজ সেম থাকবে। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার এই যে আমরা পুরো প্রুফটা করলাম, এবার একটা মজার কথা বলি। আমরা কি দেখলাম যে হাই মানে একদম ওপরে যে যা টোটাল মেকানিক্যাল এনার্জি ছিল নিচেও সেই মেকানিক্যাল এনার্জিটা সেম, অর্থাৎ ওপরেও আমি দেখেছি এমজিএইচ, মাঝেও এক জায়গায় দেখেছি এমজিএইচ, একদম নিচেও দেখেছি এমজিএইচ। আচ্ছা, এই যে আমি এক্সপেরিমেন্টটা দেখালাম সেটা কিন্তু বডিটা আর এয়ারের মধ্যেকার ফ্রিকশনটাকে ইগনোর করে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যদি রিয়েল লাইফে দেখি অবভিয়াসলি এয়ারের একটা ফ্রিকশন থাকবে। তাই রিয়েল লাইফে কিন্তু একটা অবজেক্ট যখন ওপর থেকে নিচে পড়বে, ওই যে ওপরে আমি বার করলাম না এমজিএইচ, অবভিয়াসলি গ্রাউন্ড যে মুহূর্তে টাচ করবে সে মুহূর্তে কিন্তু আসলে এমজিএইচ থাকে না, এমজিএইচ এর থেকে একটু কম হয়, কারণ কিছুটা অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি এই ফ্রিকশনকে ওভারকাম করতে গিয়ে বেরিয়ে যায়, হিট হয়ে বেরিয়ে যায়। অবজেক্টকে যখন তুমি ফেলবে নিচে, যখন ও নিচে পড়বে এয়ারের তো একটা ফ্রিকশন আছে, অবজেক্টটার সঙ্গে তো এয়ারের একটা ফ্রিকশন কাজ করবে, সেই ফ্রিকশনটার জন্যই কিন্তু ওর কিছুটা কাইনেটিক এনার্জি হিট হয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টটা পুরো দেখালাম এটা কিন্তু ভ্যাকিউমে যদি আমি করি, যেখানে এয়ার আর অবজেক্টের মধ্যেকার কোনো ফ্রিকশন নেই, তখন ট্রু। কিন্তু রিয়েলি মানে তুমি যদি রিয়েল লাইফে দেখো তাহলে দেখবে এমজিএইচ ওপরে হয়তো ছিল, কিন্তু যে মুহূর্তে গ্রাউন্ড টাচ করবে সেই মুহূর্তে এমজিএইচ আমি পাবো না, তার থেকে একটু কম পাবো, কারণ কিছুটা এনার্জি আমার হিট হয়ে নষ্ট হয়ে গেছে। হিট হয়ে কেন? কারণ অবজেক্টটা আর এয়ারের মধ্যেকার ফ্রিকশন আছে তাই। ক্লিয়ার? ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি। কাইনেটিক এনার্জি হলো, পোটেনশিয়াল এনার্জি হলো, ঠিক আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা এই অবধি। থ্যাংক ইউ।